নমস্কার সবাইকে। আমার কালী পুজোর আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন কালী পুজো শেষ হতে প্রায় ভোর 4:30 বেজে গেছে, আর বাড়ি এসে ঘুমাতে ঘুমাতে পুরো 5:45 বেজে গেছে। তো বেশিক্ষণ খুব একটা ঘুমানোর সময় পাইনি, যেহেতু আমি বাড়ি আসব কদিনের জন্য থাকতে, ভাইফোঁটা কাটিয়ে একবারে বাড়ি যাব। তাই সকালবেলা হতেই আগের থেকে আমি না কিছু গুছিয়ে রাখতে পারিনি, তাই সকালবেলা মেয়ে যখন ঘুমাচ্ছিল সেই সময় আমি গুছিয়ে নিয়েছি। ও ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি বাড়িতে। অন্য সময় আমি কিন্তু সাইকেল করে পড়াতে আসি, আর আমি যেহেতু 2-3 দিন থাকতে এসেছি তাই আর সাইকেল আনিনি, টোটো করেই এসেছি বাড়িতে। তারপর টোটো থেকে বাবা পমপমকে কোলে নিয়ে নিয়েছে, আর আমি ব্যাগ নিয়ে ঘরে ঢুকেছি। আসার পরই দেখলে মণ্ডপে কিন্তু কয়েকজন মানুষ বসে আছে এবং আরও সবাই এসে বসবে। সবাই একসাথে বসে যে এত আনন্দ করে, এটাই আমার খুব ভালো লাগে। দিদুন বাড়ি এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে না? তুমি চলে যাও। আমি তো তোমাকে রোজই বলি যে আমি তাকা আমি দিদুন বাড়িতে থাকবো, আর তুমি পাপার কাছে যাও, ঠিক আছে? দিদুন বাড়ি কেমন মজা লাগছে একটু বলো। ভালো কিরম, একটু নেচে দেখি না। দিদুন বাড়ি এসে এতটা মজা লাগছে। রোজ পড়াতে আসি, মেয়েকে রেখে পড়াতে যাই, আবার এসে মেয়েকে নিয়ে যাই। কিন্তু আজকে থাকতে আসলাম প্রায় ফেব্রুয়ারিতে থেকে গেছি। ফেব্রুয়ারির পর এই আসলাম, থাকতে আসবো, তারপর গরম ছিল, এই ছিল, আসা হচ্ছিল না। তারপর কি করব, যে না একটু গরমটা কাটুক তারপর আসবো। তারপর পরে এই করে না আর আসা হয় না। তো আমাদের এখানে যেহেতু দেখলেই যে আমাদের পাড়ার একদম বাড়ির সামনে পুজোটা হয়, তো আমি যেহেতু কালকে আমার বাড়ির সামনে আমি কাটিয়েছি, আজকের থেকে একবারে ভাইফোঁটা কাটিয়ে তারপর বাড়ি যাব। আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ আনন্দ। কত দিন ধরে আসবো করে ভাবছি, আশাই হচ্ছিল না। তো তখন ভাবলাম যে না, ভাইফোঁটাতে তো আমি আসবই, তো তার থেকে কালী পুজোটার পরের দিন চলে গেলে 2 দিন ওখানে থেকে। আর এখানে না এই 2 বছর ধরে পুজো শুরু হয়েছে। আর আমাদের পাড়াতে একটা জিনিস কি বলো তো, যখনই কোনো একটা অনুষ্ঠান হয় না, সবাই পাড়ার মানুষ একসাথে এক জায়গায় থেকে গল্প আড্ডা হই হুল্লোড় মজা ভীষণ আনন্দ হয়। সেই কারণে আরও আমার বাবাইকে বলাই রয়েছে যে আমি কালী পুজোর পরের দিন গিয়ে একবারে ভাইফোঁটা কাটিয়ে আসবো। আর এমনিও তো ভাইফোঁটার দিন আসি, 2 দিন থেকেই বাড়ি যাই, তার থেকে আরও 2 দিন একসাথে এক্সট্রা মিলিয়েই এখানে থেকে যাব। এত কি বলবো, ভীষণ আনন্দ হচ্ছে। তারপর সকালবেলায় ঠাকুরমশাই চলে এসেছে দধিমঙ্গলের পুজো করতে। এই সময় পুজো করে তারপর বাড়ি যাবে। আর উনি পুজো করছে দেখো, আস্তে আস্তে কিন্তু মণ্ডপে লোক জড়ো হতে শুরু করে দিয়েছে। তো পুজোর শেষে প্রসাদ কিন্তু মাস্ট খেতেই হবে বলো। আর আমাদের এখানে কি বলো তো, এবছর একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে আগের বছরও পুজো হয়েছিল, তো পুজোর পরের দিন সব মহিলারা যেহেতু সারাদিন উপোস করে, অনেক কষ্ট হয়, তো পরের দিন যেহেতু সংসারে রান্নাবান্না তো করতেই হবে, তাই এই বছর কমিটি থেকে বলা হয়েছে যে পুজো করার পর যে এক্সট্রা যে টাকাটা থাকে, আর পাড়া থেকে আরও এক্সট্রা যারা দেয়, সেই সব মিলিয়ে এই দুপুরবেলা আর রাতের বেলা আয়োজনটা করা হয়েছে। নিরামিষই খাবার, কিন্তু যাতে বাড়িতে মহিলারা যাতে বাড়িতে কষ্ট না করতে হয়, যেহেতু সারা দিন কালী পুজোর একটা প্রচুর খাটনি, বিশেষ করে মহিলাদের কথা চিন্তা করে কমিটি থেকে ডিসাইড করা হয়েছে যে এই দুপুর আর রাত্রেবেলার খাবারটা, তাও দুপুরবেলার খাবারের কথা কোনো ঠিক ছিল না, যে যদি পয়সা যদি উঠে যায় তবেই। তো যেহেতু মায়ের ইচ্ছায় সবই ঠিকঠাক আছে, তাই দুপুরবেলা রাত্রির বেলা নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো আমি দেখতে এসেছিলাম যে সিট আছে নাকি, তো দাদা আর রিয়ার ওরা বসে গেছে। আমি বললাম তোরা বস, আমি পরে বসছি, মা আর আমি একসাথে বসবো। আমিও খাওয়া দাওয়া সেরে মণ্ডপে এসে বসেছি। দেখো কত লোক এক জায়গায় বসে সব খাওয়া দাওয়ার পর গল্প করছে। খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে, যে এরপর না শুরু হবে হচ্ছে খেলা, কারণ একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে, যাতে বাচ্চা কাচ্চা বয়স্ক বড়রা সবাই যাতে আনন্দ মজা দুটোই করতে পারে। আর একটু বিকেল থেকেই শুরু করা হয়েছে, যা অনেক ক্যান্ডিডেট তো, আর সবাই নাম দেবে, আর এই খেলতে কে না ভালোবাসে, তাই না? তাই আমরা এখানে বিকেল থেকে খেলা শুরু হয়ে গেছিলো, বাচ্চারা প্রত্যেকেই খেলে নিয়েছে এরপর, আর সবারই নাম ছিল। আর যাদের যাদের নাম ডাকা হচ্ছিল তারা কিন্তু কেউ আসেনি, সবাই একটু পরে রেস্ট নিয়ে এসেছে, তাই যারা যারা ছিল তাদেরকে নিয়ে খেলাধুলা শুরু করেছে। এরপর কিন্তু দেখো আমার পালা, আমি কিন্তু একদম পারফেক্ট এসেছিলাম, শুধু হাঁড়িটা ভাঙতে পারলাম না। একদম খারাপ লাগছিলো, ভীষণ খারাপ লাগছিলো। তারপর আমাদের রিয়াও খেললো। তুমি রিয়ার খেলা থেকে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। ওকে সোজা দাঁড় করালো, ও কিনা ড্রেনের দিকে ঢুকে যাচ্ছে, ভাবা যায় এটা কি কেউ করে?
তারপর সোনামায়ের পালাও আসলো। সোনামাও ঠিক ওই রকমই ড্রেনের দিকে, রিয়া আর সোনামা একই পর্যায়ে চলে গেছে। এরপর আমি কিন্তু সন্ধেবেলার সাজে রেডি হয়ে গেছি একেবারে। রিয়া রেডি হয়ে ও একটু মনে হয় দাদার সাথে ঘুরতে বেরিয়েছে। আর আমার এই লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর শুরু হয়েছিল বাস্কেটে বল ফেলা। তো বাস্কেট তো নেই, সবার বাড়িতে কিন্তু রং করার পর এরকম একটা রঙের বালতি থাকে, তাই আমাদের বাড়িতেও আছে। আমাদের বাড়ির এই রঙের বালতিটা বাইরেই থাকে। তো সবাই আর বাস্কেটের বদলে বালতি নিয়ে চলে আসলো। আমি বাস্কেটবল খেললাম ঠিকই, কিন্তু একটাও কিন্তু বাস্কেটে বল ফেলতেই পারলাম না। তারপর আসলো আমাদের রিয়ার পালা। রিয়াও কিন্তু খেলছে, কিন্তু ও একটা বলও ফেলতে পারলো না। তারপর আমি, রিয়া খেলছি আর পম্পম খেলবে না এটা কি কখনো হয়? ওরও খেলতে ইচ্ছে হলো, তো আমি বললাম ঠিক আছে, আমি জানিও পারবে না, তবু আমি ওর সাথে একটু সাথ দিলাম যে মাম্মাম ফেলো। আমি চাই ও সব কিছুতে এগিয়ে এসে খেলুক, এটাই আমি চাই। হার জিত তো সবসময় থাকবে, জিততেই হবে এরম কোনো কথা নেই। হারেরও একটা মজা আছে, তাই না? যে আমি শিখতে পারলাম। তারপর আমার বাবারও ভীষণ ইচ্ছে হলো একটু বল খেলবে, তো আমার বাবা খেলে কিন্তু একটা বল বাস্কেটে ভরেই দিয়েছে। আমার বাবা বাস্কেটে বল ফেলার পর আমি কিন্তু হেভি নাচছিলাম যে আমার বাড়িতে অন্তত একটা তো প্রাইজ আসবে, যেহেতু আগের খেলাগুলোতে আমরা একটাতেও জিততে পারিনি। তারপর আমি মোমবাতিগুলোকে সাজিয়ে ফেললাম, একের পর এক সবাই খেলেছে। তো তারপর আমি কিন্তু ভেবেছিলাম যে অনেকগুলো ধরাতে পারবো, আর ধরিয়েও ছিলাম, প্রায় 9টার মতন কিন্তু মোমবাতি ধরিয়েছিলাম। আমি ভেবেছিলাম হার্ডলি কত আর জিতবে, ভেবেছিলাম একটা না একটা তো প্রাইজ নিতেই পারবো। ব্যাড লাক, আমাদের রিয়া তো 6টার বেশি আর যেতেই পারলো না। তারপর আমার মাও খেলো, আমার মাও 5টা না 6টা যেন ধরিয়েছে, তার বেশি আর যেতেই পারলো না। মানে আমাদের বাড়িতে ওই একটা প্রাইজই যাচ্ছে, হয়তো সবাই নাম দিয়েছি। এই নিয়ে কিন্তু একজন হাসাহাসিও করছিল, কী রে তোদের বাড়িতে আর কে কে বাদ আছে, তাদেরকেও ডেকে নে, মানে দাদার ভাই বাদে আমরা তো সবাই খেলেছি। আর আমাদের সবার যখন মোমবাতি প্রতিযোগিতা খেলা শেষ হয়ে গেছিলো, তখন কিন্তু পমপমেরও খেলার ইচ্ছে হয়েছিল। তো তখনও কিন্তু পমপম আবারও একটু মোমবাতি ধরিয়ে নিয়েছে। এরপর শুরু হয়েছে আমাদের মেয়ে বউ সবার একটাই খেলা, মিউজিক্যাল চেয়ার। আর যেই খেলাটা খেলতে আমাদের সকলে মানে হৃৎপিণ্ড ধকধক করে, মানে জিতবো, এই বসতে পারবো তো, এই চেয়ারে বসতে পারবো তো, না বসতে পারবো না, এই ভেবে আগের বার জানো তো আমি খেলতে পারিনি মানে কি, খেলে অর্ধেক কত 7 নম্বর না 8 নম্বরে হেরে গিয়েছিলাম। তো এরপর আমাদের খেলা শুরু হয়েছে, গান বাজে, হাসছি ঠিকই আমি, কিন্তু আমি কিন্তু বিশাল ভয়ে ছিলাম, আমি বসতে পারবো তো, আগেরবারও হেরে গেলাম, মানে হার জিতের কথা চিন্তা আসছে না, মানে আমি বসতে পারবো তো, আমি চেয়ারে বসতে পারবো তো, এই চিন্তা করে করে কিন্তু গানও বাজছে আর আমরা প্রত্যেকে এগিয়েই যাচ্ছি, আমরা প্রত্যেকে। তারপর দেখো বসে গেলাম, আর একজন আউট হয়ে গেল। এরপর তোমাদেরকে বলি, এই যে আমাদের যে হলুদ শাড়ি পরা যে বৌদি আসছে, এই বৌদি কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে বৌদির। কেন বলো তো? বৌদি যেহেতু কিছুক্ষণ বাড়ি ছিল না আর আমাদের খেলা শুরু হয়ে গেছিলো, আর এই যেহেতু অনুষ্ঠানটা মানে কালী পুজোটা শুরুই করেছে মহিলা সমিতি, আর মহিলা সমিতি উনি হচ্ছেন আরও একটি মেম্বার। তো সবার রিকোয়েস্টে বলতে পারো, সবাই বললো যে না ঠিক আছে একটু দেরি হতেই পারে, তাই বৌদিকে আমরা নিয়েই নিয়েছি। আর নিয়ে দেখো ওয়াইল্ড কার্ড এন্ট্রি কি এমনি এমনি বলে, এই বৌদির জন্য কিন্তু আমি আগের বার কিন্তু হেরে গিয়েছিলাম, মানে বৌদি আমার আগে ছিল আর বৌদি বসে গেছে, আমি সিটে বসতে পারিনি, কি করব বলো? তাই এবার জেদ ছিল বৌদিকে হারাবই। তো বৌদিকে হারানো না মানে খেলা, এটাই একটা মজা। তো সবাই বলছে ঝুমা হবে হবে হবে, তো আমরা এখানে 3জন ছিলাম, 3জনে মিলে খেলছি। সবাই বলছে আগে যা আগে যা, আমি তো দেখো নাচতেই রয়েছি, খেলবো কি, আমি তো নেচে নেচেই খেলছি, আর সবাই হাসছে। আর আমার এটা খুব ভালো লাগে সবাইকে একটু এন্টারটেন করতে। এখন যেমন যতটা বড় হয়েছি, বিয়ের পর জীবন থেকে হাসি খেলা এগুলো অর্ধেকটা মানে বড় হওয়ার সাথে সাথে চলেই গেছে। তো যতটা পারি যদি কোনো খুব মানুষদের পাই সেইভাবে একটু আনন্দ করি, নিজেও আনন্দ করি আর সবাইকে একটু এন্টারটেনও করি। আমার এই এন্টারটেন করাতে যদি মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, আমারও ভীষণ ভালো লাগে। আমার কিন্তু একটু লাজ লজ্জা বলে কিছু নেই, আমি কিন্তু এইরকমই খুবই জলি মানুষ। ওই যে বললাম যে বড় হওয়ার সাথে সাথে হয়তো সব কিছু মুছে যায়, কিন্তু কিছুটা কিন্তু বাচ্চাপানা কিন্তু ভেতরে থেকেই যায়। যদি সেই রকম মানুষের মধ্যে পড়ো, তাহলে কিন্তু সেই ছোট্ট মানে বাচ্চাপানাগুলো কিন্তু চলেই আসে। এরপর দেখো খেলতে খেলতে আমি ভাবতেই পারিনি যে আমরা 2জন খেলবো। আমার জীবনে প্রথম মিউজিক্যাল চেয়ার,
যেখানে আমি হাড্ডাহাড্ডি লড়াইতে দুজনে মিলে খেলছি। ভাবতেই পারিনি আমি যে আমি এইভাবে খেলবো, তাও আবার দুজনে মিলে। আর গান চালিয়েই যাচ্ছে, আমি বলছি আর কাকা বন্ধ করো বন্ধ করো, আমার মাথা ঘোরাচ্ছে, এবার আমি পড়ে যাব। আর আমার সামনে যে বৌদি রয়েছে সেই বৌদির সাথে আমার টক্কর লড়াই চলছে, জিততেই হবে জিততে হবে। আর পাশ থেকে সবাই বলছে ঝুমা তোকে জিততেই হবে, বৌদিকে হারাতেই হবে। আমি বলছি যা পারবো না, এরকম বড় বড় খেলোয়াড়ের সাথে আমি কি পারবো? কারণ আগের বার বৌদি আমাকে হারিয়ে আগের বছর ফার্স্ট হয়েছিল, তো অবশ্যই আমি হেরেছিলাম 7-8 নম্বরে, কিন্তু ওই বৌদি আমাকে হারিয়েছিল বলেই তো জিততে পেরেছিল। তাই এবারে আমার খেলতেই হবে খেলতেই হবে। কিন্তু আমি বৌদির আগেই দৌড়াচ্ছি, আমি হচ্ছে আমি আগে দৌড়াচ্ছি মনে বৌদি বসে যাবে, আমি জিততেই পারবো না জিততেই পারবো না। কিন্তু সবাই আমাকে চিয়ার্স করছিল, হ্যাঁ তুই জিতবি। যেই দেখো আমি বসলাম সেই সময় রিমা এসে দাঁড়িয়েছিল। যাই হোক আমি জিতেছি, আমি ভীষণ আনন্দ করছিলাম, দেখো বৌদি আমি তোমাকে হারাতে পেরেছি, আমি ভীষণ খুশি। আর বৌদি হেসে মরছে, যাক পাড়ার মেয়ে একটা নাম উজ্জ্বল করলো। আগেরবার বৌদি জিতেছে, এবার ননদ জিতেছে বৌদিকে হারিয়ে। মানে আমি আনন্দের থেকে বড় কথা হচ্ছে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করি, আর জিত তো থাকবে। আর এটা কি কোনো আমরা কি বড় জায়গায় খেলছি, আমরা এটা একটা নিজস্ব পাড়ার মধ্যে খেলেছি, যেটা আমরা আনন্দ করবো বলে, একসাথে সময় কাটাবো বলে, সবার সুন্দর সুন্দর মুহূর্তগুলো থাকবে। তারপর আমাদের খেলা শেষে শুরু হয়েছিল মায়ের আরতি আর সন্ধ্যেবেলার আরতি। আমার দেখে এত ভালো লাগছিল আরতিটা। ও কাশি যেহেতু কেউ বাজাচ্ছিল না, তাই আমাদের পাশের বাড়ির দাদা কাশি নিয়ে কাশি বাজাতে শুরু করেছে, দেখেছো কত লোক। আর এই ম্যাডামকে দেখো, মামা যখন থেকে এই জামাটা কালী পুজোতে দিয়েছে, একবার পরা হয়ে গেছে, হবে না, আবার সে পরবে এই জামাটা। তো এই জামাটাকে পরিয়ে দিয়েছি, কি গরম। আমি বলেছি মাম্মাম পরতে হবে না, পরে পরবে না, ও এখনই পরবে। আর পরে দেখেছো চুলটাও কাট দিয়েছে সেই রকম, আর পুরো রোনাল্ডো বলছে সবাই, ব্যাস ভীষণ খুশি। একবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, আবার হেঁটে হেঁটে ঘরে ঢুকছে। মানে ও যে এই জামাটা পরে কী যে খুশি আমি বুঝতে পারছি না। তারপর এদিকে ঠাকুরমশাই আরতি করছেন, ওনার আরতিটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমি পুরোটা কভার করার চেষ্টা করেছি, একদম অন্যরকম আরতি। অনেক কাউকে দেখি সেটা হয়তো ফোনে দেখি, কিন্তু এরকম সচক্ষে প্রথম আমি দেখছি ওনার আরতিটা, খুব সুন্দর লাগছে। হয়তো উনি অন্যরকম করার চেষ্টা করেছে, কিন্তু ভীষণ ভালোভাবে উনি করেছেন। তাই আমিও না ওনার মতন করেই ক্যামেরাটাকে একটু ধরার চেষ্টা করেছি যে উনি কীভাবে আরতি করছে, যেন দেখে মনে হচ্ছে মা ওনার শরীরে ভর করেছে, একদম কোনো রকম কোনো দিকে না তাকে কোনো রকম ধ্যান না দিয়ে এক মনে মায়ের আরতি করে যাচ্ছে, যেন ওনার মধ্যে স্বয়ং মা এসে উপস্থিত হয়েছে। ওনার এই অন্যরকম আরতিটা দেখে ভীষণ ভালো লাগছে। এক ধূপকাঠিটাও এতভাবে দেখাচ্ছেন। আর এই দেখো পাশে কিন্তু আমাদের রাকেশ দা কাশি বাজাচ্ছে। আর এইদিকে দেখো কত লোক আমাদের পাড়ার এক জায়গায় বসে সবাই মিলে মায়ের আরতি দেখতে আমরা বসেছি। আর আমি এইদিকে ভিডিও করছি। আর পাশে যেই ভাইটাকে দেখছো, ওই ভাইটা একে একে ঠাকুরমশাইয়ের হাতে সব এগিয়ে এগিয়ে দিচ্ছে, মায়ের আরতি করছে। তো আমি বলছিলাম উনি এরকমই আরতি করে, কি সুন্দর আরতি করছে। তো সবাই আমাকে বললো তুই যেহেতু আজকে এসেছিস তাই তুই আজকে নতুন ওনার পুজো দেখছিস, মানে আরতি। আমরা কাল রাতেই দেখে নিয়েছি ওনার আরতি। আর জানো তো ওনার কথা বলি, ঠাকুরমশাই আমরা যে ছোটোবেলা থেকে যে শিবের মন্দিরে পুজো করতে যেতাম, মানে আমাদের এখান থেকে গঙ্গাধারে, সেইখানে কিন্তু উনি পুজো করে, কিন্তু ওনাকে কখনো এইভাবে আরতি করতে আমরা দেখিনি। তাই ওনাকে না এইভাবে পুজো করতে দেখে ভীষণই ভালো লাগছিল। তাই আমি পুরো ভিডিওটা উনি কীভাবে আরতি করছেন সেটা পুরোটাই আমি কিন্তু কভার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। জানি না আমি তোমাদের কতটা দেখাতে পারছি ভিডিওর মাধ্যমে, তবুও আমরা সবাই প্রত্যেকে ভীষণ খুব ভালো লেগেছে যে উনি এত সুন্দর করে আরতি করছে। এবং পুজোর পরে যে মিটিংটা হয় সেই মিটিংও আলোচনা হয়েছে উনি যাতে এই পুজোটা করে। তো ওনার সাথে এখনও সেভাবে কথা বলা হয়নি, পরে হয়তো ওনার সাথে কথা বলে নেবে যে এই পুজোটা করার জন্য। জানো তো দেখো আমাদের মায়ের মন্দিরের সামনে জায়গাটা না একটু পুড়ে গেছে, একটা না ছোট্ট করে একটা বিপদ ঘটে গেছে। কি হয়েছে, যেহেতু এখানে প্রোগ্রাম হচ্ছিল আর না বড় বড় ফ্যান চলছিল, আর বড় একটা না মোমবাতি রাখা হয়েছিল। দেখো ধূপদানির পাশে একটা বড় মোমবাতি, তো যে রেখেছে সে তারও দোষ না,
তো যেহেতু এখানে আরও বাচ্চা বাচ্চা ছিল, বাচ্চা মানে কি ভাইরা, তার মধ্যে এই এক ভাই আরও 2-3টে ভাই, তার মধ্যে হয়তো কেউ হয়তো একটু ঠেলে রেখেছে যাতে পাখার হাওয়াটা, আর পাখার হাওয়াটা না কোনো মতেই মনে হয় লেগে না ওই মায়ের ওই সামনের যে কাপড়টা না একটু পুড়ে গিয়েছে। তো দেখো বুঝতেই পারবে। তো ওই যে বলে না মা সবসময় আছে, সত্যি মা আছে, ঠিক চোখে কারো না কারো দেখিয়েই দেয়। তো যখনই এটা না একটু ধরতে শুরু করেছে সেই সময়তেই আমাদের মানে পাড়াতে আরেকটা বাচ্চা বোন, সে দেখে নিয়ে বলছে দেখো যে একটা ধরে গেছে। তো সাথে সাথে না নেভানো হয়েছে। তো আমিও না দৌড়ে গিয়েছি নেভাতে। তো নেভাতে গিয়ে না আমার না হাতে না একটু লেগেছে। আর এইদিকে দেখো আমি যেহেতু ঠাকুরমশাই যেভাবে মানে আরতি করছে, আমিও চেষ্টা করেছি উনিও যেভাবে আরতিটা করছে, মানে আমিও না মানে ওনার আরতি দেখে প্রায় মনে হচ্ছে নিজেই নাচতে শুরু করে দিয়েছি। এমনি তো সবাই জানো যে আমি একটু নাচতে ভালোই বাসি। তো ওনার আরতি আর ঢাকের আওয়াজ, কাশির আওয়াজে আমিও ঠাকুরমশাইয়ের সাথে যেন স্থির থাকতেই পারছি না, আমিও নাচছি। আর যে দেখো কাশি বাজাচ্ছে যে দাদাটা, সেই দাদাটা তো আমার নাচ দেখে ভীষণই হাসছে। আর আমার নাচ দেখে সবাই হাসছে, মানে উনি আরতি করছে আর আমি যেহেতু ভিডিওটা ধরেছি, ভিডিওটা করতে করতে আমিও নাচছি, তাই ওরা সবাই হাসছে যে তুই এটা কী করছিস। আমি না মানে ঢাকের তার ওই যে কথা হচ্ছে না, ঢাকের আওয়াজ, গান বাজলে যে নাচ হয়, আর যারা একটু নাচতে ভালোবাসে তাদের কোনো আলাদা করে না কোনো সাউন্ড লাগে না, নিজের মনের মধ্যেই আনন্দ করতে ভালোবাসে। আর যাই হোক, উনি তো আরতি করছেন, আরতি দেখছিলাম আমরা। উনি আজ আরতি করে ঘর নাড়িয়ে দিয়ে যাবেন এবং সুতো কেটে দিয়ে যাবেন, কারণ পরের দিনে আমাদের ভাসান। এই কারণে উনি সব আজকেই করে দিয়ে যাচ্ছেন। মশাইয়ের আরতি প্রায় শেষ, তাই শেষে মাকে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। তো এবার মাকে ঠান্ডা করে দেওয়ার পরে মায়ের পুজো, আরতি সমস্ত কিছুই শেষ হলো। উনি হাত দেখিয়ে দিয়েছেন, মানে এখানেই শেষ। তো যাই হোক, উনিও হয়তো এরপর চলে যাবেন। আর আমাদের আগে খেলাগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলোই এখন শুরু করা হচ্ছে। সবার খেলা প্রায় শেষ, আর এই খেলাতে কিন্তু আমি নাম দিইনি, কারণ আমার এতটা দম নেই যে আমি পারবো। এবার সবাই অধীর আগ্রহে বসে আছে কিনা আমার নাচ না দেখে উঠবেই না। আমার এই পাড়াতে যখনই প্রোগ্রাম হোক, সে পুজো হোক বা ফিস্ট হোক বা যাই হোক, আমি যখনই বলি দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার হয়ে গেছে, আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমি এখন আর নাচতে পারবো না, ব্যাস সবার ইমোশনাল, তুই এরকম করছিস তো, তুই আর নাচবি না তো, তুই পাল্টে গেলি তো। জানে কিন্তু এরা যে আমি পাল্টাইনি। ব্যাস এদের আবদারও আমি, ওই যে পাশে যে কাকিটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ভাইটা, কাকি অনেক ওষুধ খায়, আমার নাচ দেখবে বলে বলে তুই নাচবি, আমি দেখে তারপর বাড়িতে গিয়ে ওষুধ খেয়ে ঘুমাবো, মানে আমার জন্য বসে আছে। আর আমি আজ যে রাকেশদা নাচছি, এই নাচটা কিন্তু আমাদের প্রত্যেক বছরের ডুয়েট পারফরমেন্স হওয়া চাই চাই চাই, আর সবার রিকোয়েস্টে। এই দাদারও কিন্তু আগের বছর এই ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, এরপরও কিন্তু আমার সাথে দাদা ঠিক নাচে, আর ডুয়েটের নাচের জন্য সবাই জোর জবরদস্তি করে, নাচতেই হবে দুজনে। এমনি তো আমরা পাড়া শুধু সবাই নাচি, কিন্তু তবুও নাচা চাই চাই। পমকে খাইয়ে আমি সবেমাত্র এখানে এসেছি, আর দেখো যেই এই গানটা শুনেছে নাচা স্টার্ট করে দিয়েছে। আমি একটা জিনিস দেখলাম, ও কালী ঠাকুর সাজার পর এই নাচটা করার পর থেকে ও
ও যখনই এই গানটা শুনে সে ঘরে থাকলেই নাচটা স্টার্ট করে দেয়। আর পম্পমকে নাচতে দেখে আমার পাড়ার আরেক দিদি মঞ্জুদির মেয়ে পম্পমের সাথে নাচতে শুরু করে দিয়েছে। ওরা কিন্তু ওই 6 মাসের ছোট বড়। আর এইদিকে দেখো আমাদের যখন সবার ডান্স হচ্ছিলো সেই সময় কিন্তু আমি একটু বেশি পাগলামি করে নিচ্ছিলাম। কেন বলো তো, এইটা না আমি প্রত্যেকবার কেন আমি সবসময় করে থাকি যাতে সবাইকে একটু এন্টারটেন করতে পারি। সবশেষে আমি কিন্তু খিচুড়ি প্রসাদ খেয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবধানে থাকবে। রাধে রাধে।